This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ঠোঁটকাটা স্পেশাল একটু বাসি খবর দিয়ে শুরু করি। খুব বাসি নয়, 24 ঘন্টার গতকালের। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। ये तो अभी हमारी तीसरी ही टर्म है। हम आने वाले अनेक वर्षों तक जुटे रहने वाले। এরপরই ফুঁসে উঠল তৃণমূল। আরে ঘন্টা দেড়েকের বক্তৃতায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু নিয়ে একটা কথাও নেই। বিপর্যয়ের সময় প্রধানমন্ত্রী দিল্লির ভোট প্রচারে ব্যস্ত ছিলেন, কারণ মানুষের জীবনের চেয়ে ভোট বেশি দামি। 1.5 ঘন্টার উপর বক্তৃতা দিয়েছে, কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় ইস্যু যেটা প্রয়াগরাজের কুম্ভ মেলায় এত মৃত্যু হয়ে গেছে, কিন্তু খুব দুঃখের যে উনি আজকে বললেন না। ব্যর্থতা যেখানে সেখানে উনি মুখ খোলেন না। দিল্লিতে ভোট যাতে ক্যামেরাটা যাতে পায়, উনিই হচ্ছে প্রচার সর্বস্ব মানুষ। দিল্লির ভোটের দিনই মহাকুম্ভে ডুব দিলেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকো বিহার করলেন। 3 রকম পোশাকে ধরা দিলেন প্রধানমন্ত্রী। দিল্লি ভোটের দিন কুম্ভ স্নান। বিরোধীরা বললেন, ভোটে দেখে তিথি ঠিক করেন প্রধানমন্ত্রী। গত লোকসভা ভোটে বিজেপির বড় অস্ত্র ছিল রাম মন্দির। অযোধ্যা মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার আগে গিয়েছিলেন রামেশ্বরমে। গত লোকসভা ভোটে শেষ দফার প্রচার শেষ হতেই প্রধানমন্ত্রী ধ্যানে বসেন কন্যাকুমারীতে। 2019 সালের লোকসভা ভোটের প্রচার শেষে নরেন্দ্র মোদী গিয়েছিলেন কেদারনাথে। 44 বছর পর যে মহাযোগ এসেছে কুম্ভে, একজন বিলিভার হিসেবে, একজন বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী মানুষ হিসেবে প্রধানমন্ত্রী যদি সঙ্গমে গিয়ে স্নান করেন, তাতে কোনো হিন্দু সনাতনীর আপত্তি থাকতে পারেন না। উনি কুম্ভে স্নানই করবেন, স্নান যে কেউ করতে পারেন, যে কোনো পুণ্যার্থী করতে পারেন, কিন্তু ওখানে যে চূড়ান্ত অব্যবস্থা, এতগুলো মৃত্যু, পদপিষ্ট, বারবার আগুন লাগা, বেলুন ঝলসে লোক মারা যাওয়া, তথ্য গোপনের চেষ্টা, মৃতদেহ নিয়ে অব্যবস্থা, ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেম হয়নি, তো এগুলো নিয়ে মানুষের কাছে ক্ষমা না চেয়ে আগে ভোটে প্রভাব খাটাবার জন্য ছবি তুলতে গিয়ে ওখানে ডুব দিচ্ছেন, এটা নীতিগতভাবে ঠিক। পশ্চিমবাংলায় যে বডিগুলো এসছে, কারণ কিন্তু ডেথ সার্টিফিকেট নেই, সরকারি হিসেবের বাইরে বেওয়ারিশ করে দেওয়া হলো কুম্ভ স্নান করতে যাওয়া মানুষদের। নরেন্দ্র মোদী কুম্ভ স্নানে গিয়ে বোধহয় পরম প্রাপ্তি তার কিছু একটা হবে, সেই কারণে তিনি হাজির হয়েছেন। এ নিয়ে অযথা বিতর্ক তৈরির কোনো মানে হয় না। সেই ট্রেডিশন সমানে চলিতেছে। দিল্লি বিধানসভা ভোটের দিনই মহাকুম্ভে স্নান সারলেন প্রধানমন্ত্রী। ঠিক তার আগের দিন কুম্ভ স্নান সেরেছেন কে? বাংলার এমপি রচনা ব্যানার্জি।
দলকে গেঁড়া কলে ফেলতে ওস্তাদ রচনা ব্যানার্জি। কখনো চাল কলের ছবি দেখিয়ে বলে দেন শিল্পের জোয়ার, কখনো বলে বসেন সরকারি হাসপাতাল আছে কিন্তু পরিষেবা নেই। কুম্ভে স্নান সেরেও সে রোগ গেল না। খুব সুন্দর, ভালো ব্যবস্থা, কোনো রকম সমস্যা নেই, ভীষণ ভালো রকমের স্নান এবং অদ্ভুত ভালো পরিবেশ। বুঝুন কাণ্ড, বলে দিলেন কুম্ভে খুব ভালো ব্যবস্থাপনা, অথচ মহাকুম্ভে মহাবিপর্যয়ের পর রচনার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বলেছিলেন? ঠিক উল্টো কথা। এত মানুষ যখন যাবে, একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং। ভালো ব্যবস্থা, কোনো রকম সমস্যা নেই, ভীষণ ভালো রকমের স্নান এবং অদ্ভুত ভালো পরিবেশ। কথায় আছে মরার ওপর খাড়ার ঘা। হ্যাঁ, কে রচনায় রক্ষে নেই, দোসর शत्रुघ्न सिन्हा। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। কি বললো ভালো করে শুনলেন? গোটা দেশে আমিষ খাবার বন্ধ করে দেওয়া উচিত। শুনেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। এমন মৌকা ছাড়া যায়? বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বারবার বলতে থাকে যে আমরা নিরামিষাশীদের পার্টি, আমরা অবাঙালিদের পার্টি, আমরা ইত্যাদি ইত্যাদি। এখন আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, কেউ মাছলি খাতা হ্যায়। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো। আজ যখন তাঁর সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি যখন বলছেন যে আমিষ খাবার নিষিদ্ধ করে দেওয়া উচিত। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আপনি শত্রুঘ্ন সিনহাকে সাপোর্ট করেন কিনা, আমি মাছ মাংস ডিম খাবো কিনা আপনি ঠিক করুন, বাঙালি খাবে কি খাবে না। তুই আমায় বলবি, আমি কি করবো কি না করবো, আমি কি খাবো কি না খাবো। আপনি 24 ঘন্টার মধ্যে শত্রুঘ্ন সিনহার যে মতামত লিখেছে আপনার সংসদে দাঁড়িয়ে কথা বলেছে, আপনি স্পষ্ট করে জানান যে এই মতকে তিনি সমর্থন করেন কি করেন না। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। এটা একদমই সমর্থনযোগ্য নয়। খাদ্য যে যার মানুষের রুচি। আমি জানি না শত্রুঘ্ন সিনহা আমাদের দলের সম্মানিত সাংসদ, একজন ভারতবর্ষের জনপ্রিয় অভিনেতা, তিনি এই ধরনের কথা বলে থাকেন, আমার মনে হয় যে এটা ঠিক নয়। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। এরা বিজেপি সাংসদ ছিল যে তার কারণে তৃণমূলে এসছেন, পুরনো অভ্যাস ভুলতে পারছেন না। শত্রুঘ্ন সিনহা হোক আর বিজেপি হোক, বিনা পয়সায় কাউকে খাওয়ায় নাকি? অতএব দেশে খাবার কি খাবে, কে কি পড়বে, কে কি লিখবে, কে কি কথা বলবে, আসল কথা এরা সংবিধানটাকেই মানতে চায় না। শত্রুঘ্ন সিনহা ঘেঁটে ঘ করে দিয়েছেন। তৃণমূলের এমপি মমতা ব্যানার্জি যখন মাছ নিয়ে সওয়াল করছেন বিজেপির বিরুদ্ধে ভোটের প্রচারের মঞ্চে, তখন মমতা ব্যানার্জির দলের সাংসদ আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা কেঁচিয়ে দিলেন। মাছ ভাতের রাজ্যের এমপি হয়ে মাছ মাংসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি যা বললেন মোটামুটি সেটাই শত্রুঘ্নের দলের নেত্রীর অবস্থান। কে কি খাবে তার কৈফিয়ত দিতে হবে। সব দোকান বন্ধ করে দিয়েছে রাজস্থানে, অনেক জায়গায়, গুজরাট থেকে শুরু করে রাজস্থানে, মনে রাখবেন। কিন্তু ওরা জানে না ভারতবর্ষের লোকেরা তার নিজের আপনা খানা পছন্দ করে। ভাই, কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ ছানা খাবে, কেউ সোয়াবিন খাবে, কেউ আলু খাবে, কেউ পটল খাবে, কেউ পায়েস খাবে, কেউ ধোকলা খাবে, কেউ ধোসা খাবে, কেউ বিরিয়ানি খাবে। যে নবরাত্রি করছে সে ভেজ খাবে। অসুবিধার কী আছে? আমরা খাই না? শিক্ষা দেবে ওরা, ঠিক করবে কে কী খাবে কী কী না খাবে।
তা আমার বুঝতে পারছেন কোন জায়গাটায় গেছে? সত্যি বোঝা যাচ্ছে কোন জায়গাটায় গেছে। বোঝা যাচ্ছে মমতার দলের এমপি তো বলছেন আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। সত্যি এক রচনায় রক্ষে নেই, দোসর শত্রুঘ্ন। আর এইদিকে তো দুজন আছেন, দিন খবরে আসেন প্রতিদিন। প্রথমে হুগলির এমপি মহাকুম্ভে ডুব দিয়ে মুখ খুলে দলকে ডোবানোর ব্যবস্থা করলেন। তারপর আসানসোলের এমপি, আসানসোল থেকে যদি খানিকটা এগোন বীরভূম, তৃণমূলের শক্ত ঘাঁটি, 2টো লোকসভা আসনই পকেটে, 11টার মধ্যে 10টা বিধানসভায় তৃণমূলের। 2018 পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের 42টা আসনেই বিনা বাধায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। বীরভূম মানেই কেষ্টগড়। মুখ্যমন্ত্রীর খুব কাছের অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টই ছিলেন বীরভূমের দণ্ডমুণ্ডের কর্তা, সে দলেরই হোক বা প্রশাসনের। বীরভূমের বাঘ বলেছিলেন মন্ত্রিসভার নাম্বার 2 ফিরহাদ হাকিম। গরু পাচার কাণ্ডে কেষ্ট জেলে গেলেন এবং তারপরও তাকে জেলা সভাপতির পদ থেকে সরালো না তৃণমূল। মুখ্যমন্ত্রী বলেছিলেন জেল থেকে বেরোনোর পর কেষ্টকে বীরের সম্মান দিতে হবে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? সেই কেষ্ট জামিনে ছাড়া পেলেন, কিন্তু জেলে বসে শুনেছেন দিন পাল্টে গেছে। জেলা সভাপতি অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন। মমতার কাছের লোক কেষ্ট শুনেছেন কাজলের সঙ্গে নাকি ক্যামক স্ট্রিটের ভালো সম্পর্ক। কেষ্টর জেলা এসেও তার সঙ্গে দেখা করেননি মমতা। দলের ঘরে জ্বলতে থাকা ধিকি ধিকি আগুনটা ক্রমেই প্রকাশ্যে চলে আসছে। হয়তো খেতে পারছে না। কোন খাওয়ার কথা বলছেন জেলা পরিষদের সভাধিপতি, সেটা বুঝতে একটা বাচ্চারও অসুবিধা হবে না। নাম না করে টার্গেট জেলা সভাপতি। আঙুর ফল টক, কারণ হয়তো খেতে পাচ্ছে না, না পাওয়ার জন্য বলতে পারে। ও কি বলছে আমার দেখে লাভ নেই, আমি জীবনে কাটমানি খাই না। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সে বলুন কি বলছে, তার নামটা করে আমি তাকে হাইলাইট করব না। সলতেটা অবশ্য কেষ্টমণ্ডলী পাকিয়েছেন, কাজল তাতে আগুন দিয়েছেন। জল গড়াতে গড়াতে কোথায় চলে গেল একবার দেখুন। হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। বীরভূম জেলা পরিষদে 15 ফিনান্সে অবশ্যই আমরা 11 নম্বর আছি। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। সে বলুন কি বলছে, তার নামটা করে আমি তাকে হাইলাইট করব না। আমি কি বলছে আমার দেখে আমি দলটা ছোট থেকে করি। আজ বয়সটা আমার হয়ে গেল 68 বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই করব। আঙুর ফল টক, কারণ হয়তো খেতে পাচ্ছে না পাওয়ার জন্য বলতে পারে। আমি জীবনে কাটমানি খাই না, আমি চাই উন্নয়ন হোক, রেভিনিউ বাড়ুক। জেলা পরিষদের সঙ্গে দলের কি কোনো সংঘাত আছে? দেখুন, অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। 11 মানুষ মার্ডার হয়নি, তো 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। সেটা বলতে পারেন কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে
ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে, কোর কমিটি বীরভূম জেলা চালাবে। আমি জেলা প্রেসিডেন্ট আছি, জেলা প্রেসিডেন্ট। আমাকে মমতা ব্যানার্জি বলেছে তুমি আউসগ্রাম মঙ্গলকোট দেখো, সানাজ, আমিই বলেছি সানাজ ভালো কাজ করছে, ও কেতুগ্রামটা সানাজ দেখবে, সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে, আর বড়ুয়া যেতে বলেছে। কিছু কিছু খবর যেগুলো আসছে, কেউ কোথাও দায়িত্ব পেয়ে গেছে, কেউ আউসগ্রাম দায়িত্ব পেয়ে গেছে, কেউ মঙ্গলকোট দায়িত্ব পেয়ে গেছে, কেউ বড়ুয়ার দায়িত্ব পেয়ে গেছে, এগুলো আমি মানতে নারাজ। আরে ভাই, সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন, আমি কী করে বলবো? মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না ভাই। আমাকে যেটা বলেছে সেটা বলে দিলাম। দেখুন, বাংলার মাটিতে শিল্প কতটা হবে এ নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু বাংলার মাটি যে আদর্শ রঙ্গমঞ্চ এ নিয়ে ঠোঁট কাটার কোনো সন্দেহ নেই। না হলে প্রতিদিন এত রঙ্গ দেখতে হয় আমাদের? এখানে খেলা কখন ঘুরে যাবে পাকা খেলোয়াড়রাও টের পান না, ফলে কোন চালে কে কিস্তিমাত করবে সেটা ধাঁধা। এখন যেমন এই শহরে বড়সড় ধাঁধার নাম যোগেশ চন্দ্র কলেজ। সরস্বতী পুজো শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি বিতর্ক, এখনো চলছে, বলা যায় বাড়ছে। হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে জল। এবার জানেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে এর আজ, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন তারই কলেজের পড়ুয়াদের একাংশ, মানে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের স্টুডেন্টসরা। কি তাদের দাবি শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠিও করছি যে যাতে আমরা ফিরহাদ হাকিমকে প্রেসিডেন্ট হিসেবে চাই আমাদের ল কলেজের গভর্নিং বডি। কারণ কি বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজের যা পরিস্থিতি, একজন মেয়ের বাবাই বুঝতে পারবেন যে কি হতে পারে কি না হতে পারে। মানে ফিরহাদ হাকিম মেয়ের বাবা বলেই পড়ুয়ারা তাকে গভর্নিং বডিতে চাইছেন? সত্যি নাকি আরও কোনো সমীকরণ, হিসেব, আরও কোনো যুক্তি এর পিছনে রয়েছে? কলেজের এখন যে অবস্থা তাতে বোধহয় পড়ুয়ারা তাদের জন্য যা দরকারি বা জরুরি বলে মনে করছেন তা হলো এরকম। এই কলেজে সরস্বতী পুজো একটা ছুতো, বেরিয়ে এলো রাজনীতির মারকাটারি অধ্যায়। নাম জড়ালো তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয়া হয় বলে অভিযোগ শাসক দলের ওই ছাত্র নেতার বিরুদ্ধে। চারু মার্কেট থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। ব্রাত্য বসু সেখানে যাওয়ার পরও তুলকালাম। শান্তভাবে পুজোটা একটু দেখি, নমস্কার করি। এই ধরনের যে প্রতিবাদী নারী শক্তি প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসেও তৈরি হয়ে গেছে, এটা হ্যাটসঅপ। আমি কথা বলবো, আপনি বলে দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্রাত্য বসু গিয়েও তো ওখানে ঝামেলা থামাতে পারলেন না, কারণ এই গোটা ব্যবস্থাটা তৈরি হয়েছে কেউ কাউকে মানবে না বলে এবং নিজে ক্ষমতা দখল করবে বলে। শেষ পর্যন্ত কড়া পুলিশি পাহারায় পুজো হয়েছে ঠিকই, কিন্তু বিতর্ক চলছেই। মালা রায়ও গিয়েছিলেন কলেজে, কি বলেছিলেন? ওরা কোনো সংঘাতে যায়নি, একটা গ্রুপ দিবা গ্রুপ তারা কোনো সংঘাতে যেতে চায়নি। তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয়, সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে, কিন্তু সেটা শান্তি বজায় রাখার জন্য। মানে সাব্বিরদের পাশে তিনি, কিন্তু ফিরহাদ হাকিম তো অন্য সুর বলেছিলেন। ওটা আননেসেসারি, একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো করতে। এখানেই শেষ নয়, ধর্ষণের হুমকি প্রসঙ্গে রীতিমতো কড়া কথা শুনিয়েছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। ওটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা, কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। পেছনে ওটা কি? দেবী সরস্বতী। আমাদের বাংলার কালচার হচ্ছে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি। এটাই তাহলে সেই কারণ যে জন্য পড়ুয়ারা এখন পরিচালন সমিতিতে মালা রায়কে সরিয়ে ফিরহাদ হাকিমকে চাইছেন, কারণ তাদের আশা বুঝলে তিনিই বুঝবেন।
তিলোত্তমা কাণ্ডের সময়ও তো বারবার তাঁর গলায় শোনা গিয়েছিল মেয়ের বাবা হয়ে ভয়, দুশ্চিন্তা, কষ্টের কথা। রাজ্য সরকারের হাতে যে ইনভেস্টিগেশন থাকলে ফাঁসি হতো হতো হতো। আমি 3টে মেয়ের বাবা, আমার কষ্ট লাগবে না? আমার মেয়েও এই ইন্টার্ন করেছে হসপিটালে। আমার মেয়ে কেন, সব মেয়েই আমার মেয়ে, সব মেয়েই করছে। নিশ্চিতভাবে এটা কেন হলো? পড়ুয়ারা চাইছেন ফিরহাদ হাকিমকে, বিতর্কের মূলে ক্ষেত্রেও সেই সাব্বির। শাসক দলেও তাহলে ভাগাভাগি স্পষ্ট। সরস্বতী পুজোকে ঘিরে শাসকের বিভাজন সামনে। পড়ুয়াদের কথা রাজনীতি নয়, তারা চান নিরাপত্তা। আমরা মমতা ব্যানার্জি প্রাক্তন কলেজের ছাত্রছাত্রী, আমাদের একটাই বার্তা যে যেন প্রপারলি জিনিসগুলো দেখা হয়। এটা লেখা আছে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের ছাত্রছাত্রী বনাম দুষ্কৃতী, যারা কলেজে এসে তোলাবাজি করছে, যারা কলেজে এসে আমাদের কলেজ লাইফটা হ্যাম্পার করছে, তাদের বিরুদ্ধে শাস্তির জন্য আমরা সরকারের ওপর আশা ভরসা আমাদের রেখেছি। দেখা যাক এবার কতটা ব্যবস্থা সুরাহা হয়, সেটা তো আগামী দিনে আমরা বুঝতে পারবো। শুধু কি কলেজ, হাইকোর্ট, সেখানেও তো জল গেছে, সেখানেও ড্রামা। এর আগে এই মামলায় অধ্যক্ষ পঙ্কজ রায়ের পাশে দাঁড়িয়ে সাব্বির আলীকে বহিরাগত বলে উল্লেখ করেছিলেন সরকারি আইনজীবী শীর্ষণ্য ব্যানার্জি। শীর্ষণ্য আবার তৃণমূলের হেভিওয়েট সাংসদ কল্যাণ ব্যানার্জির ছেলে। হঠাৎ শোনা গেল তার উপরেও নাকি কোপ। তারপর আবার পট পরিবর্তন। দেখুন, যোগেশচন্দ্র কলেজ নিয়ে বিতর্ক যেন আর কাটছেই না। মামলার আগের দিন মৌখিকভাবে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি এর আগের দিন কাউন্সিল হয়ে দাঁড়িয়েছিলেন রাজ্য সরকারের হয়ে, তাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। আবার পরের দিন কলেজ কর্তৃপক্ষকে মেল করে জানিয়ে দেওয়া হয় শীর্ষণ্যই থাকছেন এই আইনজীবী। আদতে সেখানেও কি কোথাও গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছিল? কারণ প্রথম দিন শুনানিতে রাজ্য সরকার কড়া সওয়াল করেন সাবিরের বিরুদ্ধে। বহিরাগত কেন কলেজে প্রবেশ করবে, এই সওয়াল ছিল শীর্ষণ্য। তার জেরেই কি শেষ পর্যন্ত তাকে মৌখিকভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল? কত কি শোনা গেছে জানেন? সাব্বিরের বিপক্ষে সওয়াল করার জন্য শীর্ষণ্যকে সরানো হয়েছে। তার জায়গায় আইনমন্ত্রী মলয় ঘটক অন্য আইনজীবীর কথা বলেছেন। শোনা যায় সাব্বির নাকি মলয় ঘটকের ঘনিষ্ঠ। এত কিছু শোনার পর জানা গেল আইনজীবী বদল হচ্ছে না, কিন্তু বার্তাটা ঠাড়ে ঠোড়ে দেওয়া হয়ে গেল তো। এদিকে হাইকোর্টে এদিন স্পষ্ট করে দিয়েছে যে যোগেশচন্দ্র কলেজের ক্যাম্পাসে প্রাক্তনীদের প্রবেশে নিয়ন্ত্রণ দরকার। বিচারপতি বলেছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা কাম্য নয়। প্রাক্তনীদের কলেজে ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরি করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। বিচারপতি আরও বলেছেন, বহিরাগত, প্রাক্তনী, এই সমস্যা নিয়ে আলোচনায় বসতে হবে দুই কলেজের পরিচালন কমিটিকে, মানে যোগেশচন্দ্র ল কলেজ আর যোগেশচন্দ্র ডে কলেজকে। একটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, মনে রাখবেন সেখানে কি কি নিয়ে ভাবতে হচ্ছে? নিরাপত্তা, খুন, ধর্ষণের হুমকি, অশান্তির ছায়া, সর্বোপরি রাজনীতি, তারপর কোর্টে তার বিচার। সত্যি বলছি, এরপর অবাক হই না আজকাল, কারণ শিক্ষাক্ষেত্রে এটাই তো বাস্তব, ঘোর বাস্তব। শিক্ষায় আর কি দেখা বাকি রইল আমাদের? তবে নতুন নতুন চ্যাপ্টার প্রতিবারই আসে, যেমন এই সরস্বতী পুজোয় দেবী সরস্বতী খুলে দিলেন রাজনীতির রাস্তা। পুজো নিয়ে চরম চাপানুতোর। প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরের লড়াইয়ে এই মাঝখানে উলু খাগড়াদের প্রাণ যাচ্ছে। সরস্বতী পুজো নিয়ে একটা বিকৃত প্রচার চলছে। তৃণমূলের অন্তর্কলহের জন্য এখন অবস্থাটা এমন হয়ে গেছে যে সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সরস্বতী পুজো কোথাও বন্ধের বিষয় নেই। মদন মিত্র তো একটা রেট দিয়েছে যে পদ পেতে 10 লাখ থেকে 10 কোটি। দেখুন কে রেট বলি, কে কার বলি বেশি। কেন এই অবস্থা হবে? এটা পশ্চিম বাংলার লজ্জা। তার কারণ জেপিকে সুবিধে করে দেওয়ার জন্য এ খেলা চলছে, বাইনারি খেলা। পুজো সব জায়গায় হই হই করে হয়েছে, কোথায় কোন স্থানীয় সমীকরণে কি হয়েছে সেগুলো কোনো আলোচ্য বিষয় নয়। রানাঘাটে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি নির্বাচনের অভিযোগ তুলে নদিয়া দক্ষিণ সাংগঠনিক কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙলেন দলের নেতা কর্মীরা। ছোটকাটা দেখুন আবার আগামীকাল।